কেউ আছে। শুক্রবার এলেই উদয়নের মনটা কোথাও একটা বেড়াতে যাওয়ার জন্য পালাই পালাই করে। নিত্য নতুন একটা করে বেড়াতে যাওয়ার স্পট খুঁজে বের করা ওর একটা হবি। কলকাতার কাছাকাছি বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এত সুন্দর সুন্দর বেড়ানোর জায়গা আছে, সেগুলো সম্পর্কে নেট ঘেঁটে, ম্যাগাজিন পড়ে বা কারোর কাছ থেকে জেনে উদয়ন সব তথ্য জোগাড় করে রাখে। তারপর সময় সুযোগ মতো সে কোনো এক বন্ধুকে নিয়ে অথবা একাই সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এমনই একটা জায়গা সন্ধান এনে দিল উদয়নের অফিস কলিগ সম্বিত। ডায়মন্ড হারবারের কাছেই নদীর ধার ঘেঁষে সম্বিতের মামার বাড়ি। ওই অঞ্চলের মানুষজন বাড়িটাকে জমিদার বাড়ি বলে ডাকে। কয়েক পুরুষ অবধি সম্বিতের মামা বাড়ির পূর্বপুরুষরা জমিদারি চালিয়েছেন। আজ সে জমিদারিও নেই, রক্ষণাবেক্ষণ হয় না বলে বাড়িটার সেই জৌলুসও আর নেই। ভাঙনে বাড়িটার সামনের অংশের অনেকটাই নদীতে মিশে গিয়েছে। শুধু জমিদার বাড়ি নামটাই স্থানীয় মানুষের মুখে মুখে এখনো রয়ে গেছে। সম্বিতের কাছ থেকে খবরটা পেয়েই উদয়নের মন সেখানে যাওয়ার জন্য ছটফট করতে শুরু করল। একটা শনিবার সকালে দুই বন্ধু মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। ঘণ্টা দুয়েকের মধ্যেই তারা পৌঁছে গেল সেই জমিদার বাড়িতে। ফোনে কেয়ারটেকারকে আগে থেকেই খবর দেওয়া ছিল যাতে রান্নাবান্না এবং একটা ঘর সাফসুতরো করে রাখা থাকে। নহবতখানা পেরিয়ে বাড়িটার মূল ফটক চোখে পড়ে। দেখলেই বোঝা যায় কত যত্ন করে সেই ফটক তৈরি করা হয়েছিল। পরিচর্যার অভাবে আজ পুরো বাড়িটাই ভাঙাচোরা পোড়ো বাড়ির আকার ধারণ করেছে। আর কে বা এই বিশাল বাড়ির রক্ষণাবেক্ষণ করবে? এই পরিবারের সবাই যে যার মতো কলকাতায় বা অন্য কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একজন কেয়ারটেকার রেখে দেওয়া হয়েছে। তাকে যেমন টাকা পাঠানো হয় তেমনই অল্প বিস্তর মেরামতি করে কোনো মতে সে এই বাড়িটাকে বাঁচিয়ে রেখেছে। যাই হোক, দোতলার কোণার ঘরে দুই বন্ধুর থাকার ব্যবস্থা হয়েছে। বিশাল বড় একটা ঘর। উদয়ন গুনে দেখল গোটা ঘরে মোট 8টা জানলা আছে। সেই জানলা দিয়ে রোদ আর হাওয়া দুই ঘরে ঢোকে। দুই বন্ধু আসার সময় রাস্তা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছিল, তাই এক কাপ করে চা খেয়ে তারা দুজন মিলে পুরো বাড়িটা ঘুরে দেখতে শুরু করলো। সত্যি দেখার মতো বাড়ি। গোমস্তার ঘর, খাজাঞ্চির ঘর, বাড়ির পিছন দিকে কর্মচারীদের ঘর, স্টাডি রুম, একটা লাইব্রেরিও আছে। তাতে সারা পৃথিবীর লেখকদের বই সাজানো। ঠাকুর ঘর, মার্বেল বসানো স্নান ঘর, বেশিরভাগ ঘরই তালা বন্ধ। দোতলার একেবারে কোণের দিকে একটা ঘরের সামনে দাঁড়িয়ে পড়ল সম্বিত। উদয়নের দিকে তাকিয়ে বলল, এটা নাচ ঘর। কোনো কোনো বিশেষ রাতে এখনো এই ঘর থেকে নাচ গানের আওয়াজ শোনা যায়। এই কথা শুনে উদয়ন হো হো করে হেসে উঠে বলে, বাহ, এ যেন বাই ওয়ান গেট ওয়ান অফার। বেড়াতে এসে ফ্রিতে ভূতের গান বাজনা শুনতে পাবো। সম্বিত বলে, ব্যাপারটা কিন্তু হাসি ঠাট্টা নয়। অনেকেই সেই গান বাজনা শুনতে পেয়েছে। উদয়ন বলে উঠল, আচ্ছা তাই নাকি? দেখা যাক আমাদের ভাগ্যে সেই ভৌতিক গান বাজনা শোনার সুযোগ আছে কিনা। এরপর লাঞ্চ সেরে দুই বন্ধু গাড়ি নিয়ে ডায়মন্ড হারবারের কাছাকাছি আরো কয়েকটা জায়গা ঘুরে সন্ধ্যের পর জমিদার বাড়িতে ফিরে এলো। তারপর বেশ কিছুক্ষণ দুই বন্ধু আড্ডা দিয়ে ডিনার সেরে তাদের নির্দিষ্ট শোয়ার ঘরে শুতে এলো। এর মধ্যে প্রায় জোর করেই উদয়ন সম্বিতকে বলে কেয়ারটেকারকে দিয়ে ওই বন্ধ নাচঘরের তালা খুলিয়ে রেখেছিল। বিছানায় শুয়েও কিছুতেই উদয়নের ঘুম আসছিল না। পাশপালিশ নিয়ে শুধু এপাশ ওপাশ করছিল। তার পাশে সম্বিত ঘুমিয়ে একেবারে কাদা। তখন রাত বেশ গভীর। উদয়ন একটু ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা মেয়ের কান্নার শব্দে তার ঘুম ভেঙে যায়। কে কাঁদছে? কিন্তু কোনো উত্তর না পেয়ে উদয়ন ভাবে এ তার মনের ভুল। গোটা বাড়িতে সে আর সম্বিত ছাড়া আর কেউ নেই। কেয়ারটেকার তার নিজের বাড়িতে ফিরে গেছে। এই কথা ভাবতে ভাবতেই আবার সেই ফুঁপিয়ে কান্নার শব্দ। এবার আর মনের ভুল বলে মানতে পারে না উদয়ন। বিছানা থেকে নেমে এসে বোঝার চেষ্টা করে ওই কান্নার শব্দ কোনখান থেকে আসছে। সম্বিতকে ডেকে তোলার কোনো প্রয়োজন বোধ না করে উদয়ন শোবার ঘর থেকে বেরিয়ে সামনের টানা বারান্দায় আসতেই ঝমঝম করে নুপুরের শব্দ পেল। উদয়ন মনে মনে ভাবল এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। নুপুরের শব্দ অনুসরণ করতে করতে উদয়ন টানা বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে একেবারে কোণের দিকে ঘরটার সামনে এসে দাঁড়াতেই
বেজে উঠল সারেঙ্গির সুর, আর তার সঙ্গে তবলার বোল। একটু পরেই ঘুঙুরের তালে তালে কোনো একজনের নাচের ছন্দ কানে এলো। নাচের সময় মাটিতে পা ফেললে যেমন আওয়াজ হয়, ঠিক তেমনই। হঠাৎ পিছন থেকে এক ধাক্কায় কেউ যেন তাকে নাচ ঘরের ভেতরে ঢুকিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে ঝাড় লণ্ঠনের আলো একবার জ্বলতে আর একবার নিভতে শুরু করলো। ঘরের মধ্যে কাউকে দেখা যাচ্ছে না, শুধু সারেঙ্গি, তবলা আর ঝোড়ো হাওয়ার মতো সেই নাচ যেন ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে। উদয়ন ঝাড় লণ্ঠনের আলো জ্বলা নেভার মধ্যেই দেখতে পেল সারেঙ্গি বাজছে, কিন্তু ঝড় যে ধরে আছে সে নেই। তবলা বাজছে, কিন্তু যে তবলা বাজাচ্ছে তাকে দেখা যাচ্ছে না। ঘুঙুর দেখা যাচ্ছে, মেঝের এক পাশ থেকে আরেক পাশে ছুটে বেড়াচ্ছে, কিন্তু যার পায়ে নূপুর সে অদৃশ্য। এবার উদয়নের প্রচন্ড ভয় করতে শুরু করলো। হঠাৎ সব আওয়াজ একসঙ্গে থেমে গেল, পুরো ঘর একেবারে নিস্তব্ধ। উদয়ন বুঝতে পারল এক জোড়া ঘুঙুর এগিয়ে আসছে তার দিকে, তার খুব কাছে। ছুটে পালাতে গিয়ে হোঁচট লেগে মেঝের ওপর মুখ থুবড়ে পড়ল উদয়ন, আর তারপরই কানের কাছে শুনতে পেল একটা কণ্ঠস্বর। আর কোনোদিন অবিশ্বাস করবে যে এই নাচ ঘরে এখনো নাচ গান হয়? অবিশ্বাস করবি বল, অবিশ্বাস করবে? এর পরের ঘটনা আর কিচ্ছু মনে নেই উদয়নের। পরের দিন সকালে কেয়ারটেকার ও স্থানীয় কয়েকজন বয়স্ক বাসিন্দাদের কাছ থেকে জানা গেল, এখন থেকে প্রায় 100 বছর আগে ওই জমিদার বাড়ির নাচঘর গান বাজনা, নাচ, ঝাড় লণ্ঠনের আলোয় হাসি ঠাট্টায় ভরে থাকত। কোনো এক নর্তকীর আকস্মিক মৃত্যুর পর থেকে ওই নাচঘর তালা বন্ধ করে রাখা হয়। শোনা যায় নাচতে নাচতেই সেই নর্তকী মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর থেকে ওই জমিদার বাড়িতে কেউ রাত কাটালেই সেই বাড়ির নাচঘর থেকে গান বাজনা আর উদ্দাম নাচের আওয়াজ পাওয়া যায়, যার প্রত্যক্ষ প্রমাণ গতকাল রাতেই হাতে হাতে পেয়েছে উদয়ন। কিন্তু কিছুতেই সেই ঘটনার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি।